হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল এডুকেটার্স। আজকে আবারও ভেদ চ্যাপ্টারের প্রয়োগগুলো শুরু করব। এর আগের ভিডিওতে আমরা 19 নম্বর প্রয়োগ পর্যন্ত সলিউশন করে দিয়েছি। ভেদের দুটো লেকচার অলরেডি হয়ে গেছে। প্রথম চ্যাপ্টারে থিওরি পড়ানো হয়েছে আর উদাহরণগুলো 1 থেকে 10 পর্যন্ত করানো হয়েছিল। পরের ভিডিওতে প্রয়োগ নাম্বার 11 থেকে 19 পর্যন্ত অলরেডি হয়ে গেছে। তোমরা যারা দেখোনি এখনও আগের দুটো ভিডিও, অবশ্যই দেখে নাও আগে, তারপরে এই ভিডিওটি শুরু করবে। ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। তাহলে 20 নম্বর থেকে শুরু করা যাক। 20 নম্বর বলছে 193 পেজ বার করো, খাতা কলম খুলে নাও। 20 নম্বর প্রয়োগ 193 পেজ। এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তো আমরা সরল ভেদ ব্যস্ত ভেদ সবগুলোই পড়েছি। এটা হলো 20 নম্বর। বলেছে যে এক্সটা ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে। তো এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, আর তাহলে এটা যখন জেডটা ধ্রুবক থাকবে, এখানে এক্স ওয়াই জেড তিনটা ভ্যারিয়েবল আছে। তো এক্সের সঙ্গে ওয়াইয়ের সম্পর্ক সরল বলেছে, তাহলে জেডটা তখন কনস্ট্যান্ট, কি তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু k1 ইন্টু ওয়াই বা কে ওয়াই, এটা লেখা যায়। এবার আরেকটা বলেছে, দেখো যে এক্স আবার ও জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, এক্সই আবার জেডের সঙ্গে কি আছে, ব্যস্ত ভেদে আছে। তো এখানে জেডের সঙ্গে যখন ব্যস্ত ভেদে থাকবে তখন কি ওয়াইটা ধ্রুবক হবে। যখন ওয়াইয়ের সঙ্গে ভ্যারিয়েবল হবে তখন জেড ধ্রুবক, যখন জেডের সঙ্গে কম্পেয়ার করব তখন ওয়াই ধ্রুবক। তো এবার এটাকে যৌগিক অনুপাত যদি বার করি আমরা, যৌগিক অনুপাতে কী করি, অতএব এক্স প্রপোর্শনাল টু ওয়াই বাই জেড, যখন ওয়াই ও জেড উভয়েই পরিবর্তনশীল, এটা যৌগিক অনুপাত। ওয়াই এর সঙ্গে সরল ভেদে, জেডের সঙ্গে ব্যস্ত ভেদে, একসঙ্গে লিখে দিলাম। এখান থেকে আমরা লিখতে পারি এখন যে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড, যেখানে এটা হলো আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। যখন কেটা হলো অশূন্য ভেদ ধ্রুবক, মানে ওটা কনস্ট্যান্ট পদ থাকবে। এটা 1 নম্বর সমীকরণ। এবার দেখো প্রদত্ত কি কি দেওয়া আছে, যে এমনভাবে আছে যে ওয়াই ইকুয়াল টু 4, জেড ইকুয়াল টু 5, তখন এক্স ইকুয়াল টু 3। তো কি কি প্রদত্ত, মানে কি কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু 4, জেড ইকুয়াল টু 5, তখন এক্স ইকুয়াল টু 3 হবে, এটা বলে দেওয়া আছে। তো আমি 1 নম্বরে যদি মানগুলো বসিয়ে দিই এখান থেকে, তাহলে 1 নম্বর থেকে পাই ওয়াই এক্সের মান হবে 3, কে ইন্টু ওয়াই এর মান হলো 4 আর জেড এর মান হলো 5। এখান থেকে 5টা এদিকে চলে আসলো, তাহলে 4k সমান 15, তাহলে কে সমান 15/4। এটা আমরা বার করে রাখলাম, কে সমান 15/4। এর পরের কন্ডিশন দেখো, এর পরের কন্ডিশনে বলেছে যে যখন ওয়াই ইকুয়াল টু 16 আর জেড ইকুয়াল টু 25, তখন এক্স এর মান কী হবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি প্রদত্ত আছে, ওয়াই ইকুয়াল টু 16 আর জেড ইকুয়াল টু 25। তো দেখো আমরা কে এর মান যখন বার করে নিয়েছি, কে এর মান যেহেতু ধরে নিয়েছি অশূন্য ভেদ ধ্রুবক, মানে কে এর মানটা যখনই হোক, যে সময়ই আমরা বার করি না কেন, সব সময় সেম হবে। তো কে এর মান এখানে 15/4 আছে। এক্স ওয়াইয়ের মান যদি পাল্টেও যায়, এক্স ওয়াই জেডের মান পাল্টেও যায়, ডাজন্ট ম্যাটার, ওই কে এর মানটা, ধ্রুবকের মানটা সবসময় সেম থাকবে। এক্স ওয়াই জেড যেমন ইচ্ছা পরিবর্তন হতে পারে। তো এখানে প্রথম ক্ষেত্রে কে এর মান যা আসলো, দ্বিতীয় ক্ষেত্রেও কে এর মানটাই তাই হবে। এখানেও কে সমান হবে 15/4। তাহলে আবার 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো, দেখো এক্স এর মান বার করতে বলেছে,
কে এর মান জানা আছে 15/4, ওয়াই এর মান বলে দিয়েছে 16, আর জেড এর মান 25। তাই কেটে দিলাম 4 4 25, 5 3 5 15, 5 5 25। তাহলে এক্স সমান কী হলো 3 4 12/5। এক্স এর মান বার করতে বলেছিল 12/5। তাহলে এটা যদি পূর্ণ ভাঙিয়ে দিই না পূর্ণ করে দিই তাহলে 2 পূর্ণ 2/5। এক্সের মান হলো 2 পূর্ণ 2/5। এটাই বার করতে বলা হয়েছিল। এটা ছিল আমাদের 20 নম্বর প্রবলেম। বোঝা গেছে? প্রথম ক্ষেত্রে আমরা কে এর মান বার করলাম, দ্বিতীয় ক্ষেত্রে কে এর মানটা বসিয়ে দেবো, আর ওয়াই জেডের মান দেওয়া ছিল, এক্স বার করে নিলাম। সিম্পল। চলো তারপর একুশ নম্বর, এক্স বাই ওয়াই প্রপোর্শনাল টু এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক। তো দেখো প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে, এক্স বাই ওয়াই প্রপোর্শনাল টু এক্স প্লাস ওয়াই, তাই তো। তো আমি এখন এখানে লিখতে পারি যে এক্স বাই ওয়াই সমান k1 ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক, তাহলে এখানে কেটা কি, এটা যদি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, যখন কেটা হলো অশূন্য ভেদ ধ্রুবক, কেটা কনস্ট্যান্ট। আবার বলেছে যে ওয়াই বাই এক্সটা প্রপোর্শনাল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে। ঠিক আছে, দ্বিতীয়বার বলা আছে। তাহলে এখন আমি বলতেই পারি যে ওয়াই বাই এক্স সমান k2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা 2 নম্বর সমীকরণ। এখানে এটা k1 ছিল, এটা k2, এটাও অশূন্য ভেদ ধ্রুবক। তো এখন অতএব 1 নম্বরকে 2 নম্বর দিয়ে গুণ করে পাই। 1 নম্বর আর 2 নম্বর গুণ করব, তো বাম পক্ষ গুণ আর ডান পক্ষ গুণ, বোথ সাইডে গুণ হবে। তো এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স, ডান পক্ষে k1 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু k2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এদিকে কী থাকলো দেখো, ওয়াই আর ওয়াই কেটে গেলো, এক্স আর এক্স কেটে গেলো, 1 থাকলো। এদিকে k1 k2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমি ডান পক্ষটাকে বাম পক্ষে লিখছি আর বাম পক্ষটাকে ডান পক্ষে লিখছি, কোনো ম্যাটার করে না। এদিকে থাকলো k1 k2, এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা কিছু সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে আমি নেক্সট লাইনে শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা রাখলাম 1 বাই, এখানে দেখো k1 k2টা ডান দিকে গিয়ে ভাগ হয়ে যাবে, তাই তো। তো k1 k2 দুটোই তো কনস্ট্যান্ট মানে ধ্রুবক ছিল, তাহলে 1 বাই k1 1 বাই k2 এটাও কি হবে, ধ্রুবক পদ হবে। এরপরে এখানে করছি, তাহলে এখন লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এম, 1 বাই k1 k2 সমান এম, এটাও কি ধ্রুবক ধরতেই পারি আমি। তাহলে কি প্রমাণ করতে কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক, এটাই প্রমাণ করতে বলেছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক, প্রমাণিত। বোঝা গেল? এটা হলো 21 নম্বর। এবার চলে আসবো 22 নম্বর। 22 নম্বর দেখো, বলেছে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই জেড আর ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু জেড এক্স, জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই। তাহলে প্রমাণ করো যে মানে দেখাও যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 হবে। ওকে, তাহলে দেখো এখানে এটা হচ্ছে 22 নম্বর। প্রথমে আছে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই জেড। এখান থেকে আমি লিখতেই পারি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু k1 ইন্টু ওয়াই জেড, তাই তো। তাহলে k1 এর মানটা কি হবে, এক্স স্কোয়ার
বাই ওয়াই জেড, এটা 1 নম্বর দিয়ে বার করে রাখলাম আমি এমনি, ঠিক আছে। এবার আরেকটা জিনিস বলা আছে, সেটা হলো ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু জেড এক্স। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে টু ইন্টু জেড এক্স। তাহলে কে টু সমান ওয়াই স্কোয়ার বাই জেড এক্স লেখা যায়। কে ওয়ানটা কি, এটাও ধ্রুবক পদ, কে টুটা এটাও ধ্রুবক পদ, এটা 2 নম্বর দিলাম। আবার 3 নম্বরে বলেছে জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই। জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই, তাহলে জেড স্কোয়ার সমান কে থ্রি ইন্টু এক্স ওয়াই লেখা যায়, বা কে থ্রি সমান জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। এটা আমি 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের গুণফল যদি বার করি তাহলে কি আসবে দেখো, 1 নম্বর ইন্টু 2 নম্বর ইন্টু 3 নম্বর করে পাই। বাম পক্ষে আছে কে ওয়ান, এখানে কে টু, এখানে কে থ্রি সমান এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড এক্স ইন্টু জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। তো উপরে আছে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, নিচে এক্স কটা আছে দেখো, এক্স এখানে একটা এখানে একটা, এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে ওয়াই এখানে একটা এখানে একটা, ওয়াই স্কোয়ার, জেডও আছে দুটো, জেড স্কোয়ার। তাহলে কে ওয়ান কে টু কে থ্রি বা কে ওয়ান কে টু কে থ্রি সমান, এটা পুরোটাই কেটে গিয়ে 1 হয়ে যাবে। আর এটাই প্রমাণ করতে বলেছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। তাহলে প্রমাণ হয়ে গেল, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান 1। এখানে লিখে দেবা যে কে ওয়ান হলো ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এখানে কে টু এটাও ধ্রুবক, আর এখানে কে থ্রি এটাও ধ্রুবক। তাহলে 22 নম্বর প্রমাণটা হয়ে গেল, খুব সোজা না? তারপরে করব 23 নম্বর। বলছে এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু সি হলে প্রমাণ করো যে এটা। তাহলে আমার কি দেওয়া আছে, এ প্রপোর্শনাল টু বি। তো এ যখন প্রপোর্শনাল টু বি হবে তখন সিটা কনস্ট্যান্ট, আর যখন বি প্রপোর্শনাল টু সি হবে তখন এটা কনস্ট্যান্ট। এ বি সি 3টা ভ্যারিয়েবল আছে এখানে। তো আমি এখান থেকে লিখতেই পারি যে এ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু বি, যেখানে কে ওয়ানটা হলো কনস্ট্যান্ট। আর একটা জায়গায় বলেছে বি প্রপোর্শনাল টু সি, তো আমি বি ইকুয়াল টু লিখতে পারি কে টু ইন্টু সি। তাহলে কে টুটাও এখানে কি কনস্ট্যান্ট। এবার দেখো এখানে বি এর মানটা বার করলাম কে টু সি, আমি এখানে তো বি এ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু বি আছে, আমি এটাকে 1 নম্বর দিলাম আর এটাকে 2 নম্বর দিলাম। এ ইকুয়াল টু কে ওয়ান, বি এর মানটা 2 নম্বর থেকে বসিয়ে দেবো। বি এর মান 2 নম্বরে ছিল কে টু সি, এখানে লিখে দেব যে 2 নং থেকে 2 নম্বর থেকে বি এর মানটা এখানে বসিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে কি বার করতে বলেছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্রপোর্শনাল টু 3abc। এবার আমরা মানটা নির্ণয় করবো। অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3abc, এটা সমান যদি আমরা কনস্ট্যান্ট প্রমাণ করতে পারি তাহলে এটা প্রমাণ হয়ে যাবে সরল অনুপাতে আছে। এবার এ এর মানটা বসাবো, কি বসাবো, এ এর মান আছে কে ওয়ান কে টু ইন্টু সি। তো এ কিউব আছে মানে কি সব কটার উপরে কিউব বসবে, কে ওয়ানের উপরে কিউব, কে টু কিউব, সি কিউব। তাহলে কে ওয়ান কিউব প্লাস কে টু কিউব ইন্টু সি কিউব। এবার বি কিউব, বি এর জায়গায় কি আছে কে টু সি,
তাহলে K2 কিউব আর সি কিউব প্লাস সি কিউব 3 ইন্টু এর মান আছে কি K1 K2 ইন্টু সি, বি এর মান আছে K2 ইন্টু সি আর সি। এবার উপরের লাইন থেকে আমি সি কিউব কমন নিতে পারি, তাহলে K1 কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস 1, আর নিচে থাকলো দেখো সি সি সি, তিনটা সি আছে, তাহলে সি কিউব ইন্টু 3 ইন্টু K1 ইন্টু K2, আরেকটা K2 আছে এখানে, K2 দুটো আছে, তাহলে K2 স্কোয়ার। এবার এই দিকে কি থাকবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, নিচে 3ABC। দেখো সি কিউব আর সি কিউব কেটে গেল, তাহলে কি পড়ে রইল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, নিচে 3ABC সমান, দেখো K1টাও ধ্রুবক, K2টাও ধ্রুবক, K3 সবগুলোই ধ্রুবক, 3টাও ধ্রুবক, 1টাও ধ্রুবক পদ, এটা সব কটাই ধ্রুবক পদ আছে যেহেতু, তাহলে আমি সব কটাই সমান আমি এম ধরে নিলাম। ঠিক আছে, যেখানে এই K1 কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস 1/3 ইন্টু K1 ইন্টু K2 স্কোয়ার, এটা পুরোটা সমান এম, এটা পুরোটাই হলো ধ্রুবক। দেখো যদি ধ্রুবক হয় এটা বাই এটা এ বাই বি সমান যদি ধ্রুবক হয়, তাহলেই প্রমাণ করে দেওয়া যায় যে এ প্রপোর্শনাল টু বি। তো এখানে লব বাই হর সমান ধ্রুবক পদ পেয়ে গেছি আমরা, তাহলে এখন লিখতেই পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্রপোর্শনাল টু 3ABC, আর এটাই প্রমাণ করতে বলেছে। ওকে, চলো তাহলে এবার 24 নম্বর করব, এটা 23 নম্বর হয়ে গেল। এবার করব 24 নম্বর, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড, এটা দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু K1 ইন্টু ওয়াই, আর এখানে বলা হয়েছে ওয়াই প্রপোর্শনাল টু জেড, তাহলে ওয়াই ইকুয়াল টু K2 ইন্টু জেড। এখানে K1টা কি, এটাও কনস্ট্যান্ট, এখানে K2টা কি, এটা 2 নম্বর সমীকরণ দিলাম, আর এটা 1 নম্বর সমীকরণ ধরলাম, K2টাও কনস্ট্যান্ট। তাহলে এখানে বা এটা সমীকরণের নাম পরে দিচ্ছি আমি, এই 2 নম্বর সমীকরণ থেকে ওয়াই এর মানটা, এর আগের অঙ্কটা যেমন করে করলাম, ওয়াই এর মানটা বসিয়ে দেবো K2Z, এটা কোথায় পেলাম, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, এটা 1। তাহলে দেখো এই 1 নম্বর সমীকরণ থেকে আমি কি পেলাম, ওয়াই এর মানটা K2Z এখানে বসিয়ে দিলাম, দিয়ে এখানে লিখে দেব যে 1 নং সমীকরণ থেকে। তাহলে এক্স এর মান হলো কি K1 K2Z, আর ওয়াই এর মান হলো K2Z। এবার প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা সমান এক্স স্কোয়ার, এক্স এর মান কি K1 K2 ইন্টু জেড, তো K1 এর উপরে ও স্কোয়ার বসবে, K2 স্কোয়ার আবার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান হলো K2Z, তাহলে K2 স্কোয়ার জেড স্কোয়ার, আর জেড স্কোয়ার সিঙ্গেল থাকলো, নিচে এক্স এর মান বসবে K1 K2Z ইন্টু ওয়াই এর মান বসবে K2Z প্লাস ওয়াই জেড এর মান, ওয়াই জেড হলো K2Z ইন্টু জেড প্লাস জেড এক্স, জেড বসলো, আর এক্স এর মান K1 K2 ইন্টু জেড। তাহলে উপরের লাইন থেকে আমি জেড স্কোয়ার কমন নিতে পারি, K1 K2 এর স্কোয়ার থাকলো প্লাস K2 এর স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, নিচে কি হবে দেখো, এখানে K1 K2 স্কোয়ার হবে, আর জেড স্কোয়ার এখানে আছে, আবার এখানে জেড স্কোয়ার আছে, এখানেও জেড স্কোয়ার আছে,
তাহলে এই তিনটাই থেকে আমি জেড স্কোয়ার কমন নিয়ে নিতে পারি। এখানে পড়ে থাকবে k1 k2 স্কোয়ার প্লাস k2 প্লাস k1 ইন্টু k2। নিচের লাইনে দেখো তিনটাতেই জেড স্কোয়ার যুক্ত পদ আছে। তাহলে এবার জেড স্কোয়ার আর জেড স্কোয়ার কেটে গেল, আর এইদিকে পড়ে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, নিচে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো এখানে দেখো এবার k1 k2 আমরা জানি k1 k2 সবগুলোই তো কনস্ট্যান্ট মানে ধ্রুবক পদ ধরেছিলাম, আর ওয়ানটাও ধ্রুবক পদ হবে, সবগুলোই ধ্রুবক পদ আছে এখন। তাহলে আমি এখানে লিখতেই পারি এর আগেরটার মতো করে 23 নম্বরে যেমন করে করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এগুলো সব কটাই সমান কি ধ্রুবক, তো আমি সবটি সমান এম ধরে নিলাম, তো এমটাও একটা ধ্রুবক। যেহেতু লব বাই হর সমান আমি ধ্রুবক পদ পেয়ে গেছি, তাহলে লেখা যায় যে এই উপরের লব প্রপোর্শনাল টু হর, কারণ এ বাই বি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়ে যায়, এ বাই বি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতেই পারি যে এ প্রপোর্শনাল টু ওয়াই মানে বি। যদি এ বাই বি সমান কনস্ট্যান্ট মানে ধ্রুবক হয়, তাহলে এ প্রপোর্শনাল টু বি হবে, কারণ এটা বি এর সঙ্গে তখন সরল ভেদে থাকবে। সেই জন্য এখন আমরা লিখতে পারি এখান থেকে নেক্সট লাইনে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। ওকে, এটাই ছিল। এবার এটা হচ্ছে 24 নম্বর হলো। এবার আমরা করব 25 নম্বর। কোন গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনয়ের সঙ্গে সরল ভেদে আছে। গোলকের আয়তনটা ব্যাসার্ধের ঘনকের সঙ্গে মানে ঘনমূলের সঙ্গে ঘনয়ের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমি ধরে নিলাম যে ব্যাসার্ধটা আর আয়তনটা ভি, বা তোমরা যেমন ইচ্ছা ধরতে পারো। এটা হলো 25 নম্বর। ধরি গোলকটির ব্যাসার্ধ হলো আর, আর আয়তন হলো ভি, ভলিউম, আর রেডিয়াস। তাহলে দেখো আমাদের প্রশ্ন অনুসারে কি বলবে, প্রশ্ন অনুসারে কি লিখতে পারি বলো তো? প্রশ্নানুসারে লেখা যায় যে আয়তনটা ব্যাসার্ধের ঘনয়ের সঙ্গে সরল অনুপাতে আছে, এটাই বলেছে, সরল ভেদে আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব ভি ইকুয়াল টু কে ইন্টু আর কিউব, এটা লেখা যায়। তাহলে কেটা কি? এটা হলো 1 নম্বর সমীকরণ। কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো বলেছে যদি 3 সেমি 4 সেমি এবং 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট গোলককে গলিয়ে একটা নতুন নিরেট গোলক তৈরি করা হয়, তাহলে গলানোর ফলে নতুন গোলক যদি আয়তনের কোনো পরিবর্তন না হয়, তাহলে নতুন গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কি হবে? এখন বলো যে ব্যাসার্ধের পরিমাণ তিনটে গোলক, ছোটো ছোটো গোলক বলেছে, একটা 3 একটা 4 একটা 5। তো যখন 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, যখন আর হলো 3, তখন আয়তনটা কী হবে? যখন 4 তখন কী হবে? প্রত্যেকটার ক্ষেত্রে বার করব। যখন আর সমান 3 তখন ভি সমান কী হবে? কে ইন্টু 3 কিউব মানে 27 কে। আবার যখন আর সমান 4 তখন কী হবে? ভি সমান হবে কে ইন্টু 4 কিউব মানে 464 কে। আবার যখন আর ইকুয়াল টু 5 তখন ভি ইকুয়াল টু কে ইন্টু 5 কিউব মানে 125 কে।
এগুলো সবগুলো কি ঘন সেমিতে। ঘন সেমি। তো প্রশ্ন হলো যে তিনটা ছোট ছোট গোলকের যা আয়তন ওর সবদিকে গলানো হয়েছে, গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। তো বড় গোলকটার যে আয়তন হবে আর এই তিনটা গোলকের গলিয়ে যে পদার্থটা পাওয়া গেল ওইটার আয়তনটা পুরোটা সেম। তাহলে আমরা লিখতেই পারি যে এই তিনটা গোলকের যোগফলটা হবে বড় গোলকটার আয়তনের সঙ্গে সমান। তো এখন আর যদি আমি ধরে নিই যে বড় গোলকটির ব্যাসার্ধ সমান বড় হাতের আর সেন্টিমিটার। এটা ছোট হাতের আর সেমি ছিল, আর বড় গোলকটার ব্যাসার্ধ আমি বড় হাতের আর ক্যাপিটাল আর ধরলাম। তাহলে বড় গোলকটার আয়তন কী হবে? এখন আমি লিখতেই পারি শর্তানুসারে বড় গোলকটার আয়তন হলো, আমি ভি ধরলাম। ছোট গোলকগুলোর আয়তন কি ধরেছিলাম? প্রথমটা হলো V1, V2, V3। এখন বড় গোলকটার যে আয়তনটা হবে সে আয়তনটা কার সঙ্গে সমান হবে? দেখো আমরা V = K আর কিউব, এটা সূত্র জানি, মানে ব্যাসার্ধের সঙ্গে ঘনতে আছে, ব্যাসার্ধের সঙ্গে ঘনতে আছে। তাহলে এখন আয়তনটা কি হবে? এখন বড় গোলকটার আয়তন হবে K ইন্টু বড় হাতের আর কিউব, তাই তো? কারণ আয়তনের ফর্মুলা আমরা বার করে রেখেছি এখানে 1 নম্বরে, আয়তন = K ইন্টু ব্যাসার্ধের কিউব। ব্যাসার্ধ যখন ছোট আর ছিল তখন আর এর কিউব, এখন বড় হাতের আর মানে ক্যাপিটাল আর, তখন ক্যাপিটাল আর কিউব। এটা সমান এই তিনটাই আয়তন যোগ করে লিখে দিতে হবে। এই তিনটা আয়তন যোগ করে কি হবে? 27K প্লাস 64K প্লাস 125K। এবার বোথ সাইড থেকে মানে কেটা বাদ যাবে, তাহলে K আর কিউব থাকলো। এই তিনটাই যোগ করে কী হবে বলো তো? 27, 64 আর 125 যোগ করলে হবে 216K। তাহলে বোথ সাইড থেকে K আর K কেটে বাদ হয়ে গেল। তাহলে এরপরের লাইনটা এখানে করছি, আর কিউব সমান 216টা হচ্ছে 6 এর কিউব, তাহলে আর সমান পেলাম 6। বোঝা যাচ্ছে? আমরা এটা ধরলাম বড় গোলকটার আয়তন K ক্যাপিটাল আর কিউব সমান বাকি ছোট গোলক তিনটের যোগফলটাকে যোগ করলাম। যোগ করার পরে 216K আর K কিউ আসলো, 216K। এবার K কেটে দিলাম, আর কিউব সমান 6 এর কিউব, 216 সমান 6 এর কিউব, তাহলে আর সমান 6। এটা পেলাম ব্যাসার্ধ। কিন্তু বার করতে বলেছে কি? প্রশ্নে বার করতে বলেছে যে নতুন গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কী হবে। তাহলে অতএব নতুন গোলকটির ব্যাস সমান 2 × 6 সমান 12 সেমি। এটা অ্যান্সার 12 সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেল? এটা হলো 25 নম্বর। এবার আমরা করব 26 নম্বরে। দেখো বলছে একটা হোস্টেলের ব্যয় মানে খরচ আংশিক ধ্রুবক এবং আংশিক ওই হোস্টেলের লোক সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। মানে খরচ বা ব্যয় যাই হতে পারে কিছু একটা, ওই ব্যয়টা আংশিক মানে কিছুটা অংশ ধ্রুবক থাকছে সব সময়, আর কিছু অংশ মানে আংশিক কিছু অংশ লোক সংখ্যার সঙ্গে ভ্যারি করছে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে একটা হোস্টেলের খরচ, হোস্টেলে যে দেখাশোনার জন্য যে কজন লোক লাগে বা ওয়ার্ডেন লাগে, হোস্টেলের ওয়ার্ডেন হয় বা রুমের টিচার লাগে, তো হোস্টেলে হয়তো টিচারগুলো সেম আছে, টিচার দুটো বা তিনটে আছে পুরো হোস্টেলটা দেখাশোনা করার জন্য, রান্নার লোক আছে, স্টাফ আছে। তো এইগুলো মানে ম্যানেজমেন্টে যে কজন আছে হোস্টেলে ওগুলো সেম আছে, তো ওদের বেতনটা তো ফিক্সড। হোস্টেলে যে ওয়ার্ডেন বা ম্যানেজমেন্টে যারা আছে, ম্যানেজার বা রান্না যারা করছে তাদের যে বেতনটা, মাসিক বেতনটা, সেটা ফিক্সড আছে। এবার বাকি অংশ, কিছুটা অংশ, এটা তো একটা খরচ গেল, টিচারদের বেতন, ম্যানেজমেন্টের বেতন, আর কুক যারা আছে তাদের বেতন, এটা একটা খরচ। আর একটা খরচ কোথায় হয়?
যে স্টুডেন্টদের খাবারের জন্য, মানে স্টুডেন্টদেরকে খাবার তৈরি করতে যে খরচটা হয়, সেটা তো হোস্টেল হয়, তো স্টুডেন্ট সংখ্যা যত বাড়বে খাবারের খরচটাও তত বাড়বে, তাই তো? ওই জন্য বলেছে যে কিছু অংশ আংশিক ধ্রুবক আছে, মানে কিছুটা অংশ ধ্রুবক। আমি বললাম ম্যানেজমেন্টের বেতন, হোস্টেল দেখাশোনা করার জন্য 2-3 জন লোক আছে, রান্নার জন্য 2-3টা রান্নার লোক আছে, ওদের হয়তো সেম সব সময় প্রতি মাসে সেম থাকে, কিন্তু প্রতি মাসে হোস্টেলের ছাত্র সংখ্যা বাড়তে থাকে কমতে থাকে। তো যখন ছাত্র বাড়বে তখন কী হবে, রান্নার খরচটা বেশি হবে, মানে খাবার দাবারের খরচটা বেশি হবে। যখন ছাত্র কমবে তখন খাবার দাবার খরচ কম হবে। ওই জন্যই বলেছে যে হোস্টেলের খরচটা আংশিক ধ্রুবক এবং আংশিক হোস্টেলবাসীর লোক সংখ্যা, মানে ছাত্র সংখ্যার সঙ্গে সরল অনুপাতে আছে। তাহলে আমরা লিখতে পারি, আমি ধরে নিলাম যে খরচটা হলো এক্স টাকা, এটা হলো 26 নম্বর। ধরি হোস্টেলের ব্যয় সমান এক্স টাকা, ঠিক আছে? আমি এক্স টাকা ধরলাম, এবার লোক সংখ্যা ধরলাম ওয়াই, মানে ছাত্র সংখ্যা, লোক সংখ্যা ধরলাম ওয়াই জন আছে, ওকে? তাহলে আমি এখন লিখতে পারি প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে খরচটা, মানে ব্যয়টা হচ্ছে আংশিক ধ্রুবক। আংশিক ধ্রুবক মানে আমি K1 ধরলাম, এটা ধ্রুবক পদ, K1 একটা ধ্রুবক পদ ধরলাম, আর একটা পার্ট হলাম আমি যে কোনো একটা পার্ট বি ধরলাম, মানে এই পার্টটা কার সঙ্গে সরল অনুপাতে আছে, ওয়াই এর সঙ্গে সরল অনুপাতে আছে। একটা পার্ট হলো ধ্রুবক আর একটা পার্ট যেটা ভ্যারি করবে। তো কীভাবে ভ্যারি করবে, এই সমীকরণটায় K1টা হলো কি কনস্ট্যান্ট, তাহলে এই যে সেকেন্ড পার্ট যেটা বিটা, ওটা ভ্যারি করবে কার সঙ্গে, ওয়াই এর সঙ্গে, লোক সংখ্যার সঙ্গে ভ্যারিয়েবল। তাহলে এখান থেকে আমি পেতে পারি যে বি ইকুয়াল টু K2 ইন্টু ওয়াই। এটা 2 নম্বর সমীকরণ, মানে এটা 1 নম্বর সমীকরণ দিলাম, যেখানে K2 সমান কনস্ট্যান্ট, বা এটা 1 নম্বর দাও আর এটা 2 নম্বর, এটা 1 নম্বর এটা 2 নম্বর। তো এখন আমি 1 নম্বরে বি এর মান বসিয়ে পাই, দেখো 1 নম্বরে কি ছিল, এক্স ছিল সমান K1 প্লাস বি ছিল, বি এর সমান কি পেলাম, K2y। এটা আমি দিলাম 3 নম্বর সমীকরণ। এটা আমরা বার করে রাখলাম, এক্স আর ওয়াই এর সঙ্গে সম্পর্ক কী হলো, তাহলে এক্স ইকুয়াল টু K1 প্লাস K2 ইন্টু ওয়াই, এইটা আমি বার করে রাখলাম। এবার দেখো প্রশ্নে বলে দিয়েছে যে লোক সংখ্যা যখন 120 জন তখন ব্যয় হচ্ছে 2000 টাকা। তো প্রদত্ত ব্যয় মানে এক্স 2000 টাকা কখন, যখন লোক সংখ্যা হচ্ছে 120 জন, ঠিক? তাহলে 120 জন লোক হলে ব্যয় হচ্ছে 2000 টাকা। তাহলে আমি 3 নম্বর থেকে এবার কি পাবো, 3 নম্বর থেকে আমি কি পাবো এখন, এদিকে হলো 2000, তাহলে K1 প্লাস K2 ইন্টু 120, বা এটা লেখা যায় যে K1 প্লাস 120 K2 সমান 2000। এটা আমি দিয়ে দিলাম 4 নম্বর সমীকরণ। এরপরে নেক্সট পার্টটাই দিয়ে করছি। এবার যখন আবার দেখো বলেছে যে লোক সংখ্যা যদি 100টা হয় তাহলে খরচ হবে 1700 টাকা। তো এবার কি আছে, এক্সটা দেওয়া আছে 1700 টাকা আর লোক সংখ্যা দেওয়া আছে 100 জন। তাহলে আবার আমি 3 নম্বরে যদি মানগুলো বসাই, 3 নম্বরে মানটা যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, 1700 সমান K1 প্লাস K2 ইন্টু 100, বা K1 প্লাস 100 K2 সমান 1700। এটা আমি দিলাম 5 নম্বর সমীকরণ। এবার কি করব দেখো, 4 নম্বর আর 5 নম্বর একই ধরনের সমীকরণ আছে।
K1 আর K2 এখানে ভ্যারিয়েবল, K1 K2 ভ্যারিয়েবল। দুটো সমীকরণ থেকে আমরা যখন দুটো বীজ বার করতে হয়, তা আমরা অনেক রকমভাবে করতে পারি। তুলনামূলক পদ্ধতি, পরিবর্তিত পদ্ধতি, ক্লাস 9-এ পড়েছো তোমরা। অপনয়ন পদ্ধতি, এটা খুব সোজা। অপনয়ন পদ্ধতি করে করবো এবার। তাহলে 4 ও 5 নং সমীকরণ থেকে পাই, অপনয়ন করে এটা করছি। তাহলে অপনয়ন করব কীভাবে? K1 প্লাস 120 K2 সমান 2000 আর K1 প্লাস 100 K2 সমান 1700। সবগুলোরই সাইনটা চেঞ্জ করে দিলাম। তাহলে K1 কেটে গেল, এখানে থাকলো 20 K2 সমান 300। শুধু K2 সমান 300/20, 0 0 কাটলো, এরা 2 আর 30 কাটলে 15। তাহলে অ্যান্সার কি পেলাম? K2 সমান পেলাম 15। এটুকু লিখে নাও আগে, তারপর মুছে দিয়ে করছি। হ্যাঁ, K2 সমান 15 পেলাম। এবার বাকিটা এদিকে করছি। এবার K2 এর মানটা, K2 এর মান আমি যে কোনো একটাই বসিয়ে দিতে পারি। এখানে বসাই বা ওখানে বসাই, কোনো ব্যাপার না। এখানে যদি বসিয়ে দিই আমি, বা এখানে বসালাম, 5 নম্বরে বসালাম। K2 এর মান 5 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো K1 প্লাস 100 ইন্টু K2 ছিল, K2 জায়গায় কী লিখবো? 15 সমান 1700। তাহলে K1 সমান 1700 মাইনাস 1500। তাহলে K সমান, মানে K1 সমান কী পেলাম? 200। এখানে 15 ইন্টু 100 1500, ওটা ডান দিকে পাঠিয়ে দিলাম, দিয়ে মাইনাস হয়ে গেল। তাহলে 1700 থেকে 1500 বাদ দিলে 200। তাহলে অ্যান্সার কী পেলাম? K1 হলো 200 আর K2 হলো 15। এবার আমি K1 আর K2-র মানটা এইখানে বসাবো। সমীকরণটা কী ছিল? x ইকুয়াল টু K1 প্লাস K2 ইন্টু ওয়াই। এই সমীকরণটা যদি বসাই তাহলে সমীকরণটা কী পাবো? এবার x ইকুয়াল টু 200 প্লাস 15y পাবো। এখন K1 K2-র মানটি 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। K1 K2-র মান 3 নম্বর সমীকরণে বসাবো। x ইকুয়াল টু K1 এর মান হলো 200, K2-র মান হলো 15 ইন্টু ওয়াই। এটা পেয়ে গেলাম 6 নম্বর সমীকরণ। ওকে, এবার দেখো, এটা আমরা সাধারণ একটা সমীকরণ পেলাম, x এবং y এর মধ্যে সম্পর্ক পেলাম। এখন বলেছে যে ব্যয় যদি এবার 1800 টাকা হয় তাহলে লোক সংখ্যা কত হবে? লাস্ট বলেছে যে ব্যয়, তাহলে যখন ব্যয় মানে এক্সটা যদি 1800 টাকা হয়ে যায়, 1800 বলেছে, 1880, সরি 1880, তাহলে লোক সংখ্যা কত? তাহলে অতএব 6 নম্বর থেকে পাই, এটা বসিয়ে দিলাম 1800, এদিকে 200 প্লাস 15y। তাহলে 15y সমান 1800 মাইনাস 200 সমান 1600। তাহলে y সমান 1600/15। আর 4 15, এটাকে যদি কাটি, 15 1 15, কাটাকাটি করে 5 দিয়ে যদি কাটি, 3 5 15,
আর 3 5 15, 5 দিয়ে 10 আর 0, 5 দিয়ে কাটলাম, 3 5 15, 5 দিয়ে 10, 0, তাহলে কী হবে 300/2 হলো। ও সরি, এখানে 1580 ছিল, এটা লিখতে ভুল হয়েছে একটু, এটুকু কেটে দাও। দেখো 6 নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছি আমরা, এক্স এর মান ছিল 1880 আর K1 এই সমীকরণে বসাচ্ছি, তাহলে এখানে হলো 200 প্লাস 15y, তাহলে 15y সমান 1880 মাইনাস 200 সমান 1680, তাহলে y সমান 1680/15, এটাকে ভাগ করার পরে দেখবা 112 আসবে। তাহলে y এর মান কি পেলাম আমরা, 112। অতএব অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে অতএব নির্ণেয় লোক সংখ্যা সমান 112 জন। যখন 1880 টাকা ব্যয় হবে তখন 112 জন লোক সংখ্যা থাকবে। এটা ছিল 26 নম্বর, একটু বড় কিন্তু কঠিন নেই। অপনয়ন পদ্ধতিতে K1 এর মান বার করে এখানে বসিয়ে দেওয়ার পরে এই সমীকরণটায় 1880 বসিয়ে দিয়ে y এর মান চলে আসবে। ঠিক আছে, তাহলে পুরোটা লিখে নিয়েছো তোমরা। এবার করব আমরা 27 নম্বর। 27 নম্বরটা দেখো কিছুটা 25 নম্বরের মতো। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। প্রথমে এই 25 নম্বরে করেছিলাম যেমন, তো আমি গোলকের ব্যাসার্ধটা ধরলাম আর সেমি, আর আয়তন ধরলাম ভি, ঘন একক বা ঘন সেমি। তো বলেছে আয়তনটা গোলকের ব্যাসার্ধ, এটা হচ্ছে 27 নম্বর, নিজে করি। আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে অতএব ভি ত্রিঘাতের সঙ্গে আর এর ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে ভি সমান লেখা যায় কে ইন্টু আর কিউব, যেখানে কে হলো ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার বলছে যে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য হলো 14 সেন্টিমিটার। এই গোলকটাকে, বড় একটা গোলক যার ব্যাসের দৈর্ঘ্য 14 মানে ব্যাসার্ধ 7, এই গোলকটাকে গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করা যাবে। তো যখন এখানে ব্যাস দেওয়া আছে, দেখো এটা হচ্ছে কিসের, নিরেট সিসার গোলক, নিরেট সিসার গোলকের ব্যাস দেওয়া আছে 14 সেমি। অতএব ব্যাসার্ধ আর সমান 14/2 সমান 7 সেমি। তাহলে অতএব আয়তন, আমি এই নিরেট সিসার গোলকটার আয়তন V1 ধরলাম, তাহলে কে ইন্টু এই সমীকরণটায় বসিয়ে দেবো, কে ইন্টু 7 কিউব। এটা কোথা থেকে পেলাম, এটা 1 নম্বর থেকে। এটা আমি বার করে রাখলাম আয়তনটা, কোথা কিসের, নিরেট সিসার গোলকের আয়তন। এবার ওই গোলকটাকে গলিয়ে ছোট ছোট কতগুলি গোলক তৈরি করা হলো। তো ছোট গোলকের ব্যাসার্ধ দেখো বলে দিয়েছে 3.5, সেমি, বা এটাকে 7/2 সেমিও বলা যেতে পারে। 3.5 সেমি বা 7/2 সেমি। এবার ছোট গোলকের আয়তন তাহলে কি হবে, অতএব আয়তন হবে কি, আমি আয়তনটাকে এটাকে V2 ধরলাম,
V2 ধরলাম, ছোটো গোলক বড়ো গোলকটা V1, ছোটো গোলকটা V2, আর সূত্র হচ্ছে এটা V ইকুয়াল টু কে আর কিউ। এই সমীকরণে বসাবো কে আর এর মান এখানে হচ্ছে 7/2, তাহলে 7/2 ওপরে কিউব বসাতে হবে। এটাও কি 1 নম্বর থেকেই পেলাম, 1 নম্বর থেকে। তো এখন যেটা প্রশ্ন সেটা হলো বড় গোলক নিরেট গোলকটাকে গলিয়ে যে আয়তনটা পেলাম, এটাকে গলিয়ে এরকম ছোট ছোট গোলক কটা তৈরি করা যাবে। তাহলে এই বড় আয়তনটাকে যদি ছোট আয়তনটা দিয়ে ভাগ করি, এটা একটা ছোট গোলকের আয়তন। পুরো আয়তনটাকে, বড় গোলকের পুরো আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগফলটা যা হবে সেইটাই হবে কতগুলি নিরেট গোলক, মানে কতগুলি ছোট গোলক তৈরি করা যাবে, সেটা হবে অ্যান্সার। তাহলে এখন আমি এটুকু মুছে দিচ্ছি, দিয়ে মুছে দিয়ে লিখছি। অতএব ছোট গোলক তৈরি করা যাবে সমান V1-কে V2 দিয়ে ভাগ। তো V1-কে V2 দিয়ে ভাগ করলে কি হবে, K ইন্টু 7 কিউব, আর এখানে K ইন্টু 7/2 কিউব সমান কে আর কে কেটে গেল, উপরে থাকলো 7 কিউব, 7/2 কিউব মানে 7 কিউব বাই 2 কিউব, তাহলে 7 কিউব বাই 7 কিউব, আর এই 2 কিউবটা কী হবে, উপরে উঠে যাবে, তাই তো, উপরে উঠে গিয়ে 2 কিউব হবে যা। তাহলে এখানে এটা কি ছিল, V1/V2, 7 কিউব কেটে গেল, তাহলে V1/V2 সমান 8। মোট কথা গোলক তৈরি করে ছোটো গোলকগুলো তৈরি করে পাওয়া যাবে 8টি, এটাই হবে অ্যান্সার। বড় গোলকটাকে গলিয়ে ছোটো গোলকগুলো 8টা পাওয়া যাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা কি করলাম, উদাহরণের 20 নম্বর থেকে শুরু করে 27 নম্বর পর্যন্ত সবগুলোই সলিউশন করে দিলাম। আমাদের প্রয়োগগুলো শেষ হলো আজকে। 27টা প্রয়োগ করে নিয়েছি অলরেডি, ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া হয়েছে। তার মানে তোমরা এবার কোষে দেখি 13 যদি অঙ্ক করতে শুরু করো, তা আমার মনে হয় না যে একটাতেও আটকাবে তোমরা, কারণ কোষে দেখি 13-তে দেখো 15টা অঙ্ক আছে বড় অঙ্ক, তারপরে MCQ শূন্যস্থান সত্য মিথ্যা সংক্ষিপ্ত আকারে আছে।